আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব বিশিত। দর্শক, আজ বুধবার যদি শেয়ার বাজারের কথা বলি তাহলে গত দিনের তুলনায় অবস্থাকৃত মানে অপেক্ষাকৃত ভালো অবস্থায় আজকে ঢাকার শেয়ার বাজারকে আমরা দেখেছি। গতকাল আমরা এক ধরনের বড় দরপতন দেখতে পেয়েছি। আজকে এখন পর্যন্ত যেই শেয়ার বাজারের অবস্থান আমরা দেখতে পেয়েছি সেটি অপেক্ষাকৃত বেশ ভালো। অপেক্ষাকৃত ভালো বলছি, খুব বড় রকমের যে ভালো সেটা বলছি না, যদিও আমরা দিন শেষে এসে দেখলাম যে 2 পয়েন্ট কমেছে সূচক, 2.03 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 5,323 পয়েন্টে, 0.04% কমেছে ইন্ডেক্স ডিএসি এক্স। এরপর একটু দেখে নিব যে কোন কোন প্রতিষ্ঠানের দাম বেড়েছে, মানে কতগুলো প্রতিষ্ঠানের দাম বেড়েছে। আজকে প্রায় দাম বেড়েছে 226টি প্রতিষ্ঠানের, দাম কমেছে 110টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে 57টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম। আর এর বাইরে আমরা একটু লেনদেনটা দেখে নিতে চাই। আজকে সারাদিনের লেনদেন অপেক্ষাকৃত কম, আমরা দেখতে পাচ্ছি 5,582 কোটি 37 লাখ টাকার লেনদেন আজকে ঢাকার স্টক এক্সচেঞ্জে হয়েছে। এই হচ্ছে আজকের পুঁজিবাজারের একদম হালনাগাদ তথ্য। এবার একটু পুঁজিবাজারের বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। সাইফুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিদেশে। আসসালামু আলাইকুম। জি, শুরুতে জানতে চাই যে এই সপ্তাহটা কেমন দেখছেন, মানে বাজারের অবস্থা পরিস্থিতি কি দেখছেন? আপনার আনফরচুনেটলি তো আপনার বাজারটা যখন শুরু হলো তার পরপরই তো এই যুদ্ধটা শুরু হলো। তার কনসিকুয়েন্স তো আমরা সারা পৃথিবীতে যেমন হচ্ছে আমাদের এখানেও তাই হচ্ছে। কিছুটা আনসার্টেনিটি। গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে একটু মানে গত 2-3 দিন ধরে ওভার রিয়াকশন দেখতে পাচ্ছি। আজকে কিছুটা স্টেবল হলো, আমরা আশা করছি যে এটা গ্র্যাজুয়ালি স্টেবল হবে, কারণ আপনার যুদ্ধতে আমরা যে একদম সরাসরিভাবে সম্পৃক্ত সেই ধরনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আমাদের কিছু আনসার্টেনিটিজ আছে বিকজ অফ দ্য রেমিটেন্স দ্যাট উই রিসিভ ফ্রম দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার আমাদের এনার্জি ডিপেন্ডেন্সি আছে, আমরা সবাই জানি। আর যুদ্ধ তো আমাদের, যেহেতু ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমাদের একটা মানে ইন দ্য রিসেন্ট টাইম একটা অভিজ্ঞতা হয়েছে, যে সেই ক্ষেত্রে যুদ্ধটাতে আমরা কখনোই ওয়েলকাম করতে পারি না। এটা মানে ওয়েদার উই আর ডিরেক্টলি ইনভলভ অর নট, আমরা আমাদের মানে আমাদেরকে কনসিকুয়েন্সটা ফেস করতে হয়। তা এটা থেকে বাট যে 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 গত 3 দিন যেটা হয়েছে সেটা মানে কমপ্লিটলি আউট অফ একটা প্যানিক সিচুয়েশন বা ওভার রিয়াকশন, সেটার থেকে আমরা, আমার মনে হয় যে আজকের থেকে আমরা বেরিয়ে আসা শুরু করতে পেরেছি। আচ্ছা, এক ধরনের বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিয়ে কালকে বিপিসিও ব্রিফিং করেছে এবং এই ব্রিফিংয়ে করার উদ্দেশ্য ছিল মূলত সবাইকে একটু আশ্বস্ত করার জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সংবাদ মাধ্যমে শুধুমাত্র ডিজেলের ক্রাইসিসটাকেই হাইলাইট করা হয়েছে এবং একটা প্যানিক ছড়িয়ে গেছে। আপনি মনে করেন কি না যে এই জ্বালানির ব্যাপারটা প্রভাবটা বড় রকমভাবে স্টক মার্কেটে পড়তে পারে? না, জ্বালানির ব্যাপারটা তো একটা ম্যাক্রো ইস্যু। জ্বালানির যদি সমস্যা হয় তাহলে ওভারঅল ইকোনমিতে সমস্যা পড়বে। এটা স্টক মার্কেট তো ইজ নট আউট অফ দ্য টোটাল ইকোনমি, বাট যেটা হয় কি আপনার যে কোনো সময় যে কোনো কারণে হোক অকারণে হোক স্টক মার্কেটটাতেই সবসময় রিয়াকশনটা আসে। এটা যে আমাদের মার্কেটে আসে তা না, সারা পৃথিবীতে আসে। বাট আমাদের মার্কেট যেহেতু আপনার রিটেল ড্রিভেন, আমাদের এখানে আপনার এই রিয়াকশনগুলি একটু মাত্রাতিরিক্ত বেশি হয়, যেহেতু আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই। যারা আজকে যদি এটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বেসড হতো তাহলে হয়তো এখানে আপনার ইনস্টিটিউশনগুলি অ্যানালিসিস করতে যে আসলে আমরা কতটুকু রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছি বা নাই। কিন্তু রিটেল ডমিনেট মার্কেটে যেটা হয়, যেটা শোনার সাথে সাথেই আপনার আমরা রিয়েক্ট করে ফেলি, বুঝছেন? এবং সেটাই আমরা দেখতে পেয়েছি এবং সেটাই সবসময় হচ্ছে। এবং এই কারণে আমাদের যখন ক্ষতির হয়, মানে যখন আমরা ডাউন ট্রেন্ড দেখি, এটা আননেসেসারি এবং উইদাউট এনি লজিক এটা একটু প্রলং করে, অনেক লম্বা সময় হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। কিন্তু এই রিটেল ড্রিভেন থেকে যতদিন ইনস্টিটিউশনাল ড্রিভেন আমরা না যেতে পারবো ততদিন আমাদের এই সমস্যাগুলি নিয়ে এই মধ্যে থাকতে হচ্ছে। আপনি খুব মৌলিক একটা বিষয় ধরেছিলেন, একটু আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি চিরং স্টক এক্সচেঞ্জের একজন প্রতিষ্ঠাতা এবং যিনি গভর্নর হয়েছেন তিনিও আসলে ব্যবসার সাথে জড়িত ছিলেন। সুতরাং তিনি একটা স্টক এক্সচেঞ্জের পরিচালকও ছিলেন। সুতরাং এইরকম একটা এনভায়রনমেন্ট অবশ্যই আপনারা ওয়েলকাম করার কথা, এবং আপনারা কি এক্সপেকটেশনের মাঝখানে আশা করছেন, এবং আমি একটু জানতে চাই আপনারা তাদের কাছে কি চান না, মানে সবাই তো চায় যে এটা চায় ওইটা চায়, আপনারা কি চান না সেটাও একটু জানতে চাই। আমরা ধরেন স্টক মার্কেট যদি আপনি দেখেন বাংলাদেশ, মানে অন্যান্য সবগুলি অর্গানাইজেশনই যে যখনই সরকারের কাছে যায় তখনই মোস্টলি
একটা ফাইন্যান্সিয়াল আর মনিটারি ইনসেন্টিভের জন্য যায়, কিন্তু আমরা কিন্তু কখনো মনিটারি ইনসেন্টিভের জন্য যাইনি। আমরা সবসময় পলিসি সাপোর্ট চেয়েছি যে মার্কেটটাকে কিভাবে আমরা আরো বড় করে করতে পারি, মার্কেটটাকে আমরা কিভাবে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, মার্কেটটাকে আমরা কিভাবে আমরা উই ক্যান ব্রিং নিউ গুড শেয়ারস ইন দ্য মার্কেট, ডেপথ বাড়াতে পারি, ভলিউম বাড়াতে পারি। হ্যাঁ, এগুলির জন্য নীতি সহায়তা চাচ্ছি, পলিসি সাপোর্ট, কিন্তু কখনই আমরা টাকা পয়সা চাই না। তো আপনি যেটা বলেন যে আপনার, আমরা কি চাই না, আমরা টাকা চাই না, আমরা যেটা চাই যে পলিসি সাপোর্ট। আমরা চাই যে গভর্নমেন্টের কাছে আমাদের যে ডিমান্ডগুলি, সেই ডিমান্ডগুলি গভর্নমেন্ট আগামী বাজেট আসার আগেই যাতে কিছুটা ইমপ্লিমেন্ট করে, যেহেতু আমরা অনেকদিন ধরে বিএনপি গভর্নমেন্টের সাথে কাজ করে আসছি। বিএনপি গভর্নমেন্ট ইজ কমিটেড টু দিস মার্কেট, যেটা আপনারা সবাই জানেন, আপনারা ছিলেন বিভিন্ন সভা, মানে বিভিন্ন সেমিনারে এবং বিভিন্ন সিম্পোজিয়ামে ওনারা রিপিটেডলি বলেছেন যে ওনারা দে আর ভেরি মাচ কমিটেড টু দিস স্টক মার্কেট। এবং আমরা আশা করব যে কমিটমেন্টটা আমরা দেখতে পাবো, এবং ইমিডিয়েটলি আমরা দেখতে পাবো যে কিছু পলিসি সাপোর্ট, যেখান থেকে আমরা বাজারটাকে আপনার অ্যাটলিস্ট বাজারের ব্যাপ্তি যাতে যাতে বাড়াতে পারি। ওকে, আমি আমার একটু ওই প্রশ্নটা শুরুতে ছিল যে দুজন ব্যক্তি, যে দুজনই আসলে মানে মানে অর্থমন্ত্রী এবং গভর্নর দুজনই পুঁজিবাজারের সাথে রিলেটেড মানুষ, কিভাবে দেখছেন? ওনারা আমাদের পুঁজিবাজারটার ব্যাপারে যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে পুঁজিবাজারটার ব্যাপারে ওনারা ইজ ফুললি অ্যাওয়্যার, একদম মানে এ টু জি। আপনার ধরেন গত 20, 25, 30 বছরে মার্কেটে কি হয়েছে, কি হয়নি, কেন হয়নি, এই ব্যাপারগুলি আমাদেরকে নতুন করে এক্সপ্লেন করতে হবে না। যদিও আমরা বাই দ্য টাইম ওনাদের সাথে মিটিং করে আমরা এক্সপ্লেন করেছি, যেহেতু ওনারা একটা পজিশনে আছেন, এবং আমরা আপনাকে একটু আগে আমি যেটা বললাম যে আমরা নীতি সহায়তা বা পলিসি সাপোর্ট চেয়েছি। The good thing is that they do know each and every details of the issues that we have. এবং সেটার বেসিসে আমরা আশা করি যে ওনারা ইমিডিয়েটলি রিয়েক্ট করবেন, কারণ ওনাদের সাপোর্ট ছাড়া এই বাজার আমরা যেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি সেটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব হবে না। জি, এবার একটু স্পর্শকাতর প্রশ্ন করতে চাই আপনাকে। আমরা গত দুদিনের মধ্যে কিছু পরিবর্তন দেখেছি, গভর্নরের চেয়ারে পরিবর্তন এসেছে, আমরা দুদক চেয়ারম্যানকে কালকে পদত্যাগ করতে দেখেছি। মানে নিয়ন্ত্রকদের মধ্যে নতুন একটা রাজনৈতিক শক্তি আসলে তার একটা প্রভাব থাকা খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা মনে করেন কিনা যে পুঁজিবাজারের নিয়ন্ত্রকদেরকে এরকম কোনো বার্তা আপনাদের কাছে রয়েছে কিনা? আমাদের কাছে স্পেসিফিক কোনো মেসেজ নাই, বাট যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী মহোদয়কে যখন আপনারা জিজ্ঞেস করেছেন যে এই পরিবর্তনের ব্যাপারে, উনি বলছে যে হ্যাঁ, পরিবর্তনটা তো স্বাভাবিক এবং সব জায়গায় পরিবর্তনটা আসবে। এবং ইট ইজ আই মিন কোয়াইট এক্সপেক্টেড যে যখন একটা নতুন গভর্নমেন্ট আসে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সেখানে আপনার সব জায়গায় পরিবর্তনটা আসে, এটা সারা পৃথিবীতে আসে, বাংলাদেশ ইজ নট অ্যান এক্সেপশন। এখন কবে আসবে, কিভাবে আসবে, সেটা মানে স্পেসিফিক কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই, বাট এভরিওয়ান ইজ এক্সপেক্টিং দ্যাট দেয়ার উইল বি সাম চেঞ্জেস ইন দ্য ক্যাপিটাল মার্কেট অলসো। ওকে, এবার একটু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি একটা সব মন্ত্রণালয়কে 180 দিনের একটা কর্মপরিকল্পনার কথা বলেছেন, এবং মন্ত্রণালয়গুলো জানিয়েছে যে তারা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কথা বলবে। এবং আমি যতটুকু জানি আপনাদের কাছে মেইল এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনার ব্যাপারে। এই যে 180 দিন, আবার এর মধ্যেই বাজেটটা চলে আসতেছে, নতুন সরকার, নতুন বাজেট, এবং এই ইরানি ক্রাইসিসটা যদি কালকেও শেষ হয়ে যায় তার প্রভাব তো আর কালকে শেষ হবে না। সুতরাং এই সংকটময় পরিস্থিতিতে সামনের বাজেটটাকে কিভাবে দেখছেন? প্রস্তুতি কতটুকু আসলো? সরকারের পক্ষ থেকে দাওয়াত পেলেন কিনা? আমরা তো ধরেন, হ্যাঁ, আমাদেরকে ধরেন বিভিন্ন মানে লাইক সে থ্রু দ্য বিসিসিআই, থ্রু ঢাকা চেম্বার এবং টু আর অর্গানাইজেশন ডিরেক্টলি, আপনার অলরেডি এনবিআর এর সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে এবং আরো হবে। আমাদের বাজেট প্রস্তাবনায় নতুন কিছু আসবে না। আমরা এটা আবারও বলছি আপনাকে যে আমরা এই বাজারটাকে তো বড় করতে চাই। প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যে আমার যে 20 কোটি লোকের, প্রায় 20 কোটি লোকের একটা দেশ, এটা $500 ট্রিলিয়ন ইকোনমি, সেটার সাথে আমাদের মার্কেটের যে সাইজ, যে ভলিউম, যে ইন্ডেক্স, কোনো মানে আই মিন উই ডোন্ট ফাইন্ড এনি কোরিলেশন। আপনার কিছু লজিক্যাল আপনার প্যারামিটার তো কাজ করবে, কিন্তু কোনো কোনো কিছুই কাজ করেনি, বহু বছর ধরে কাজ করে নেই। এবং আপনার, আমরা সবাই জানি যে বহু বছর ধরে এই পুঁজিবাজারে বিনিয়োগকারীরা দে হ্যাভ বিন লুজিং মানি, আই মিন ইয়ার্স আফটার ইয়ার্স, অলমোস্ট মোর দেন ডিকেডস। এখানে আমাদের ডেভেলপমেন্ট বলতে কিছু হয় নাই, প্রোডাক্ট ভ্যারাইটি বলতে কিছু হয় নাই, ফরেন ইনভেস্টমেন্ট নেই। এই সবগুলি জিনিস যাতে আমরা অ্যাকোমোডেট করতে পারি, আমরা যাতে মার্কেটে আনতে পারি, সেটার জন্য যা যা নীতি সহায়তা দরকার ফ্রম দ্য ট্যাক্স অথরিটি, সেটা আমরা চেয়ে আসছি, এবং উইল কন্টিনিউয়াসলি আস্কিং অ্যান্ড বেগিং ফর অল দিস পলিসি সাপোর্টস।
এটা আমাদেরকে করে যেতেই হবে, কারণ আমরা অনেক পিছিয়ে গেছি। আমরা বিশেষ করে পিয়ার গ্রুপ মানে বলতে যে আমাদের সমপরিমাণ যে দেশগুলি আছে তাদের থেকে আমরা ক্রমাগতভাবে পিছিয়ে যাচ্ছি। তাই তার মানে এখান থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, সেখানে সরকারের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা ছাড়া তো এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সম্ভব না। তাই আমরা সেটাই চাবো যে যাতে আমরা আমাদের এখানে আহ, আমাদের এই মার্কেটটাকে আমরা যে লেভেলে দেখতে চাচ্ছি, যে জায়গায় যৌক্তিক পর্যায়ে আমরা যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেখানে যদি নিয়ে যেতে পারি, সেই জন্য যে যেই সাপোর্টগুলি দরকার ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য স্টেট, সেটা আমরা অনবরতভাবেই আমরা মানে এন্ডলেস আপনার ডিমান্ড আমাদের থাকবে যে এই জিনিসগুলি আমরা চাই, আদারওয়াইজ আমরা বাজারটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমাদের একবার এখানে 30 সেকেন্ডের শুধুমাত্র একটা আমি প্রশ্ন একটা আপনার কাছে উদাহরণ করতে দিই চাই। আপনাকে, জি। একটা উদাহরণ দিয়ে আমরা প্রতি বছর আমরা সবাই বলে আসছি যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির যে ট্যাক্স ডিফারেন্সটা সেটাকে একটু ওয়াইড করতে হবে, কারণ ওয়াইড করা ছাড়া আমরা নতুন কোম্পানি আনতে পারছি না, বড় কোম্পানি আনতে পারছি না। এবং নতুন কোম্পানি আসার পর আজকে আমার যে ইনভেস্টেবল স্টকস যদি আমার থেকে 25% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টকস দ্যাট উই হ্যাভ, সেটাকে আমরা যদি 50-60% নিয়ে যাই, তারপরে ওনারা আবার এটা রিভিউ করতে পারে। কিন্তু আমরা তো বাজারটাকে সমৃদ্ধ করতে পারছি না উইথ দ্য গুড শেয়ারস, বিগ শেয়ারস, লার্জ শেয়ারস। এবং এই অ্যাজ এ কনসিকুয়েন্স আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, জি। আমাদের এখানে ইনভেস্টর ধরে রাখতে পারছি না, আমাদের জি। বিনিয়োগকারী 33 লাখ থেকে 16 লাখে নেমে আসছে। হুম। জি, ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি আরও সংবাদ নিয়ে।